ইউএস আর্মির একদল প্রশিক্ষিত রেঞ্জার ইউনিটকে পাঠানো হয় একটি গোপন মিশনে। তবে ভুল করে তারা অন্য একটি লোকেশনে চলে আসে এবং সেখানে পড়ে থাকা এলিয়েনদের একটি ওয়্যার মেশিনকে জাগিয়ে তোলে। এরপর থেকে শুরু হয় মানুষ ও এলিয়েনদের ভেতরে ভয়ানক এক যুদ্ধ, যা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর এই নিয়েই আজকের সিনেমা ওয়্যার মেশিন। শুরুতে আমরা কিছু আমেরিকান মিলিটারি গাড়ি দেখি, যেগুলো আফগানিস্তানের একটি বেস থেকে অন্য কোথাও যাচ্ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মরুভূমির মধ্যে একটি মিলিটারি টিমের কাছে পৌঁছে যায়। সেখানে অফিসার জ্যাক রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে আসে। সে টম নামের আরেক সোলজারের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। এই অবস্থা দেখে বাকিরা ভীষণ ঘাবড়ে যায়। তবে হাতাহাতি পর্যায়ে পৌঁছানোর আগেই দেখা যায় তারা মজা করছিল। আসলে এরা দুজন আপন ভাই এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জ্যাক মিলিটারির একজন দক্ষ সৈনিক এবং মেকানিক ইঞ্জিনিয়ার। সে এখানে টমের নষ্ট হয়ে যাওয়া একটি মিলিটারি ট্রাক রিপেয়ার করতে এসেছে। সেই সময় জ্যাক টমকে বলে মেশিন যখন বেশি গরম হয়ে যায় তখন তাকে ঠান্ডা করতে হয়, কারণ থার্মোডাইনামিক্সের কারণে গাড়িগুলো গরম হয়ে নষ্ট হয়ে যায়। আর এটা প্রায় সব ধরনের মেশিনের সাথেই ঘটে। এরপর টম জ্যাককে রেঞ্জার্স প্রোগ্রামের কথা বলে, যেখানে সে সবসময় যোগ দিতে চাইতো। সেখানে কঠিন এক ট্রেনিং শেষ করার পর তারা আমেরিকার সবচেয়ে সেরা ব্ল্যাক অপস সৈনিক হতে পারবে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রশিক্ষিত ইউনিট। এটা ছিল তার ছোটবেলার স্বপ্ন। তখন জ্যাক জানায় যে তারা যখন এই সিদ্ধান্তটি নিয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র 16 বছর, আর এখন বর্তমানে তারা অনেক বড় হয়ে গেছে। টম তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ সে মন থেকে একজন রেঞ্জার হতে চায় আর সে চায় জ্যাকও তার সাথে জয়েন করুক। অবশেষে জ্যাকও রাজি হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে মিলিটারি সার্ভিস শেষ করে বাড়ি ফিরে যাওয়ার পর দুজনে রেঞ্জার প্রোগ্রামে যোগ দেবে। এই নিয়ে কথা বলার সময় তালিবানরা তাদের ওপর মিসাইল হামলা চালায়। সেই বিস্ফোরণে জ্যাকের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তবুও সে নিজের ভাই টমকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। ঠিক তখন সেখানেই আরেকটি মিসাইল এসে পড়ে, যেখানে জ্যাক খুব গুরুতরভাবে আহত হয়ে যায়। তখন সে দেখতে পায় যে তার ভাই টমও ভয়ঙ্করভাবে আহত হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছে। তখনই হঠাৎ জ্যাক ঘুম থেকে জেগে ওঠে। এই সবকিছুই তার পুরনো স্মৃতি ছিল। সে একটি আর্মিদের বাসে বসেছিল। আসলে ঘটনাটি ঘটেছিল 2 বছর আগে। আর বর্তমানে জ্যাক অন্য সোলজারদের সঙ্গে আমেরিকান রেঞ্জার হওয়ার জন্য একটি ট্রেনিং ক্যাম্পে পৌঁছেছে। এই ক্যাম্পটি ছিল আমেরিকার গভীর ও গোপন জঙ্গলের ভেতরে। সেখানে পৌঁছালে তারা গাড়ি থেকে নেমে পড়ে। তাদের সবাইকে কয়েক সপ্তাহের ভীষণ কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। এই ট্রেনিংয়ে ক্যাম্পের সকল সোলজারদের নামের পরিবর্তে শুধু একটি করে নাম্বার দেওয়া হয়। তখন অফিসাররা জ্যাকের রেকর্ড পরীক্ষা করে দেখে সে গত 2 বছরে মোট 4 বার ট্রেনিং থেকে বাদ পড়েছে, আর এটাই ছিল তার শেষ সুযোগ। এরপর জ্যাককে 81 নাম্বার দেওয়া হয়। তাদের কমান্ডার টরেস সবাইকে কঠিন ট্রেনিং সম্পর্কে জানায়, যা খুবই কষ্টকর এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। প্রতিটি ধাপ তাদেরকে পার করতে হবে। একটিতে হারলেই সে বাদ পড়ে যাবে। সবগুলো লেভেল পার করা হয়ে গেলে সবশেষে তাদের ডেথ মার্চ নামে একটি 24 ঘন্টা সিমুলেশন মিশন দেওয়া হবে। এটা করতে পারলেই তাকে রেঞ্জারের উপাধি দেওয়া হবে। এই প্রশিক্ষণ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং তাদের এমন সব কঠিন পরিস্থিতি সহ্য করতে হয় যা সাধারণ মানুষদের পক্ষে করা প্রায় অসম্ভব। ধীরে ধীরে এই ট্রেনিং থেকে দুর্বলরা বাদ পড়ে যাচ্ছিল। একদিন ট্রেনিং চলাকালীন একজন বলে রেঞ্জারদের নাকি এরিয়া 51-এর মতো গোপন জায়গায় এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হয়। তখন বাকিদের কাছে এই বিষয়টি খুব অদ্ভুত মনে হয়। অন্যদিকে জ্যাক সবার কাছ থেকে আলাদা হয়ে একাই দ্রুতগতিতে তার ট্রেনিং সম্পন্ন করছিল। এই বিষয়টি দেখে অন্য অফিসারেরা তার প্রশংসা করে। সে কারোর সাথে কথা বলে না, সবসময় নিজের মতো করেই থাকে। রেঞ্জার হওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য। এরপর একদিন রাতের খাবারের সময় দেখানো হয় মেরি নামের এক মেয়ে, যে কিনা জ্যাকের পুরনো অতীত সম্পর্কে জানত। সে নাম্বার 15কে বলছিল 2 বছর আগে জ্যাকের ওপর তালিবানরা হামলা করেছিল এবং সেই হামলায় জ্যাকের পুরো টিম মারা যায়, কিন্তু সে একাই বেঁচে যায়। তার অসাধারণ সাহসিকতার জন্য তাকে সিলভার স্টার দেওয়া হয়েছিল। অন্যদিকে টিভির খবরে দেখানো হচ্ছিল যে পৃথিবীর দিকে একটি অ্যাস্ট্রয়েড দ্রুত এগিয়ে আসছে, তবে এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, এইভাবে 3 সপ্তাহ পার হয়ে যায়। তখনও তাদের ট্রেনিং চলছিল। পাহাড়ে বিরতির সময় উইল নামে এক সোলজার জ্যাকের শরীরে থাকা ট্যাটু দেখে বুঝে ফেলেছিল যে ডিএফকিউ, যার মানে কখনোই হার মানবে না। এটা জ্যাককে বলার পর জ্যাক শুনে অবাক হয়ে যায়। ধীরে ধীরে তাদের ট্রেনিং আরো কঠিন হতে থাকে। জ্যাক প্রায় সময় 2 বছর আগে ঘটে যাওয়া সে পুরনো অতীতের কথা কল্পনা করত, যার কারণে রাতের বেলা তার ঘুম ভেঙে যেত। এরপর কয়েক সপ্তাহের কঠোর প্রশিক্ষণের পর জ্যাক সহ সবাইকে একটি পুলের মধ্যে ভারী ওজন হাতে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি টাস্ক দেওয়া হয়েছিল। সেখানে জ্যাকের অনেক সঙ্গী ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছিল,
কিন্তু জ্যাক পানির ভেতর নিজেকে বোঝাতে থাকে যে সে কখনোই হার মানবে না। নিজের অনুপ্রেরণার জন্য সে তার ভাইকে মনে করছিল যখন তার ভাই আহত হয়েছিল এবং সে তাকে কাঁধে তুলে নিয়ে দৌড়াচ্ছিল। সেই সময় জ্যাক নিজেও আহত হয়েছিল, তবুও সে 10 মাইল দীর্ঘপথ পাড়ি দিয়ে কোনোমতে তাদের বেসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে সেই স্মৃতি মনে করতে করতে তার শরীর আর সহ্য করতে পারেনি। শেষ পর্যন্ত সে পানির ভেতরে অজ্ঞান হয়ে যায়। তখন অন্য সদস্যরা তাকে দ্রুত পানির ভেতর থেকে বের করে আনে এবং তার প্রাণ বাঁচায়। এই ঘটনাটি কমান্ডার টরেস এবং ডেনও দেখেছিল। তারা দুজন জ্যাকের সম্পর্কে সবকিছুই জানত। টিভিতে জ্যাক সেই নিউজটি দেখছিল যে পৃথিবীর কক্ষপথের কাছে একটি অ্যাস্ট্রয়েড ঘুরছে যা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। এরপর জ্যাককে অফিসার টরেস এবং ডেন ডেকে পাঠায়। তখন তারা দুজন তাকে ট্রেনিং ছেড়ে দেওয়ার জন্য বলে, কারণ সব পরীক্ষাতে পাশ করলেও তার আচরণ স্বাভাবিক মানুষদের মতো নয়। সে সব সময় একা একা থাকে এবং রাতেও ঠিকমতো ঘুমায় না, এমনকি টিমকে নেতৃত্ব দিতে চায় না। আর এমন সৈনিক তাদের একেবারেই দরকার নেই। কমান্ডার আরও বলে যে তার ভাইয়ের মৃত্যুর পর থেকেই জ্যাক বারবার রেঞ্জার হওয়ার চেষ্টা করে যাচ্ছে। এরপর ডেন তাকে বলে, তোমাকে ফিরে যেতে হবে এবং এই ট্রেনিং ছেড়ে দিতে হবে। এই কথা বলে তারা জ্যাককে একটি কাগজে সাইন করতে বলে। তখন জ্যাক বলে যে সে শুধু নিজেকে প্রমাণ করতে চায় এবং কাগজে সাইন না করে সে সেখান থেকে চলে যায়। এরপর টরেস এবং ডেন সিদ্ধান্ত নেয় যে তারা জ্যাককে আরেকবার সুযোগ দিয়ে দেখবে। পরের দিন তারা অনেক সৈন্যকে ট্রেনিং থেকে বাদ দিয়ে দেয়। এখন যারা বাকি ছিল তাদের মধ্যে জ্যাক সহ আরও কয়েকজন ছিল। তারা সবাই এখন ফাইনাল ট্রেনিংয়ে পৌঁছে গিয়েছে। সবাই খুবই খুশি ছিল। আর ঠিক 2 দিন পর পুরো টিম তাদের ফাইনাল মিশন পেয়ে যায়, যার নাম ডেথ মার্চ। সেই মিশনে 2টি হেলিকপ্টারে করে তাদের শত্রুদের এলাকায় নামিয়ে দেওয়া হবে, যেখানে শত্রুরা একটি প্লেন ভূপাতিত করেছে এবং সে পাইলটকে বন্দী করে রেখেছে। সেখানে গিয়ে তাদের প্লেনটি খুঁজে বের করে বোমা দিয়ে ধ্বংস করতে হবে। তারপর শত্রুদের গ্রামে গিয়ে সেখানে থাকা পাইলটকে উদ্ধার করে আবার ফিরে আসতে হবে এবং এই পুরো মিশনে টিমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব জ্যাককে দেওয়া হয়। তারপরের দিন হেলিকপ্টারে করে তাদের ক্যাম্প থেকে অনেক দূরে গভীর জঙ্গলের ভেতরে নিয়ে নামিয়ে দেওয়া হয়। সবাই সামনে এগিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে এক জায়গায় জড়ো হয়ে সামনে যাওয়ার পথ পরীক্ষা করতে থাকে। সেখানে নাম্বার 57 জানায় তাদের 20 কিলোমিটার পশ্চিমে যেতে হবে। এরপর তারা পুরো টিমকে নিয়ে সামনে এগিয়ে যায়। রাত হলে তারা বিরতি নেওয়ার জন্য একটি জায়গায় থামে। তখন উইল জ্যাকের অতীত সম্পর্কে কিছু জানতে চায়, কিন্তু জ্যাক এই বিষয়ে কথা বলতে অস্বীকার করে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে মিসাইলের মতো কিছু একটা খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। এতে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু আসলে সেগুলো ছিল অ্যাস্ট্রয়েডের আঘাত। যদিও তারা এটা জানতো না, তাদের মনে হচ্ছিল যে হয়তো তাদের এই মিশনের অংশ হিসেবেই এই হামলাগুলো করা হচ্ছে। সকালে তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে নদীর ওপারে প্লেনের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। তাদের সেই প্লেনটি ধ্বংস করে দিতে হবে, কিন্তু 57-এর কাছে প্লেনটির লোকেশন কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। তাছাড়া তাদের রেডিওতে কোনো সিগন্যাল নেই। কিছু একটা রয়েছে যার কারণে তাদের রেডিও আর কম্পাস কোনো কাজ করছিল না। জ্যাকের মনে হয় হয়তো এটাও তাদের ট্রেনিংয়েরই একটি অংশ, তাই তারা সে প্লেনটির দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই জ্যাক কাছাকাছি একটি জলজলে জিনিস দেখতে পায়। সে তখন টিমকে প্লেনের দিকে পাঠিয়ে দেয় এবং নিজে সেই জলজলে জিনিসটি দেখতে যায়। এদিকে টিম প্লেনটির গায়ে অনেকগুলো বিস্ফোরক বসিয়ে দেয় এবং সেখান থেকে দূরে সরে যায়। এইদিকে জ্যাক বুঝতে পারে তাদের যে প্লেনটা ধ্বংস করার কথা ছিল সেটি আসলে জঙ্গলের ভেতরের অন্য পাশে পড়ে আছে। জ্যাক এই বিষয়ে তাদের জানানোর আগেই তারা প্লেনটিতে বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। তবে এই বিস্ফোরণে সে প্লেনটির কোনো ক্ষতি হয় না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সে প্লেনের ভেতর থেকে আলো বের হতে শুরু করে এবং সেই মুহূর্তেই সেটি একটি ভয়ঙ্কর আকৃতি নিয়ে দাঁড়িয়ে যায়। জিনিসটির ভেতর থেকে একটি লেজারের মতো আলো বের হয়ে সবাইকে স্ক্যান করতে শুরু করে। তারপর একটি লাল আলো দিয়ে ডিটেক্ট করার পর তাদের উপর আক্রমণ শুরু হয়। এতে একের পর এক সোলজার মারা যেতে থাকে এবং বাকিরা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখন জ্যাক তার সঙ্গীদের বাঁচিয়ে কোনো মতে তাদের নিয়ে কাছের একটি পাহাড়ের দিকে চলে আসে। কিন্তু ঠিক তখনই সেই জিনিসটি একটি প্রজেক্টাইল মিসাইল তাদের দিকে ছুড়ে মারে। সেই বিস্ফোরণের কারণে সবাই পাহাড় থেকে নিচে পড়ে যায়। তখন সেখানে সবাই খুবই মারাত্মকভাবে আহত হয় এবং অনেকেই মারা যায়। জ্যাক তখন সবাইকে সামলানোর চেষ্টা করতে থাকে। সেখানে সে উইলকেও দেখতে পায়, যার পায়ে গুরুতর আঘাত লেগেছিল। এরপর জ্যাক বাকিদের খুঁজতে উপরে উঠে যায়, কিন্তু সে দেখে তার বেশিরভাগ টিমমেট মারা গেছে, এমনকি তাদের রেডিও অপারেটরও। এখন তাদের সাহায্যের জন্য যোগাযোগ করার কোনো উপায় ছিল না। আসলে তারা যে প্লেনটিতে বিস্ফোরণ ঘটিয়েছে ওটা কোনো সাধারণ প্লেন ছিল না, সেটি ছিল ওয়ার মেশিন নামে একটি এলিয়েন রোবট, যা অন্য গ্রহ থেকে
পৃথিবীতে এসে পৌঁছেছে। এই ভয়ানক রোবটটি মানুষদের স্ক্যান করে তার ভেতরের ভয়ানক শক্তিশালী অস্ত্র দিয়ে একের পর এক হত্যা করছিল। এটা দেখে জ্যাক খুবই চিন্তিত হয়ে পড়ে। সে দেখতে পায় মেশিনটি আহত সৈন্যদেরও হত্যা করছে। তখন জ্যাক আবারও সবার কাছে ফিরে আসে এবং বলে তাদের এখান থেকে দ্রুত সরে যেতে হবে। তাছাড়া তাদের কাছে যতগুলো গুলি আছে এগুলো সবই নকল। তখন তারা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে তারা পাহাড় বেয়ে নিচের দিকে নামতে থাকে। ঠিক তখনই জ্যাক লক্ষ্য করে তাদের কম্পাসটি আর কাজ করছে না। ঠিক সেই সময় ওয়্যার মেশিনও সেখানে পৌঁছে যায়। তখন ওয়্যার মেশিন ওপর থেকে একজন সৈনিককে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। সে নিচে পড়ে যাওয়ার পর রোবটটি নিচের জায়গাগুলোতে স্ক্যান করতে শুরু করে। সেই সময় সবাই পাহাড়ের নিচে লুকিয়েছিল, যার কারণে ওয়্যার মেশিন তাদের দেখতে পাচ্ছিল না। কিন্তু আহত উইলের একটা পা একটু বাইরে থাকায় ওয়্যার মেশিনের স্ক্যানারে সেটা ধরা পড়ে যায়। এরপরে সে তাদের উপর হামলা শুরু করে। তখন জ্যাক তাদের টিমের সবাইকে নিয়ে, বিশেষ করে আহত উইলকে সঙ্গে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ওয়্যার মেশিন তাদের দিকে একের পর এক বোমা ছুটতে থাকে এবং চারদিকে বিস্ফোরণ হতে থাকে। তবুও তারা কোনো মতে সেগুলোর থেকে বেঁচে পালিয়ে যায়। তবে সবার অবস্থাই খুব খারাপ হয়ে গিয়েছিল, আর তারা এখনো বুঝতে পারছিল না যে এই ভয়ঙ্কর ওয়্যার মেশিন আসলে কি জিনিস। তখন সবাই নিজের মতো করে নানান ধারণা করতে থাকে। কেউ কেউ ভাবছিল হয়তো এটা শত্রু দেশগুলোর তৈরি কোনো গোপন অস্ত্র। আবার কেউ রেগে গিয়ে বলছিল যে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তাদের এই ধরনের মিশনে কেন পাঠাবে, তাও আবার কোনো অস্ত্র ছাড়াই, যেখানে কিনা এত বিশাল একটা ওয়্যার মেশিন রয়েছে। তারা কি আসলেই জেনে শুনে সব করেছে? তখন জ্যাক সবাইকে বলে যে তারা ভুল জিনিসটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আসলে এটা তাদের মিশনের লোকেশন না, তারা ভুল লোকেশনে চলে গিয়েছিল। কম্পাস তাদের ভুল লোকেশন দেখিয়েছে, কারণ জিনিসটা যাই হোক না কেন এর এক ধরনের চৌম্বক ক্ষেত্র আছে, যার কারণে মেশিনটি কাছে আসলে কোনো কম্পাস কাজ করে না। তাই তাদের এখন এখান থেকে দূরে থাকা একটি বেসে পৌঁছাতে হবে, কারণ সেখানে গেলেই তারা কোনো সাহায্য পেতে পারে। এরপর সবাই মিলে আহত সোলজার উইলকে তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। দীর্ঘপথ পাড়ি দেওয়ার পর তারা একটি নদীর কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু নদীর স্রোত এতটাই প্রবল ছিল যে সেটার ওপর দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তখন জ্যাক নদীর ওপরে একটি জিপ লাইন বানানোর সিদ্ধান্ত নেয়। সে একটি গাছে কম্পাসটি ঝুলিয়ে রেখে নাম্বার 23-কে সেটির উপর নজর রাখতে বলে। এরপর তার কোমরে দড়ি বেঁধে সে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা পানি ও স্রোতের ভেতর দিয়ে কষ্ট করে সাঁতরে সে নদীর অন্য পাশে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দড়িটি শক্ত করে বেঁধে দেয়। এরপর প্রথমে উইলকে দড়িতে ঝুলিয়ে ধীরে ধীরে নদীর ওপারে নিয়ে যেতে শুরু করে। কিন্তু যখন তারা দড়ির মাঝখানে পৌঁছায় তখন অতিরিক্ত ওজনের কারণে উইল মাঝখানে আটকে যায় এবং নিচে ঝুলে পড়ে। তাই জ্যাক নিজেই আবারও ফিরে আসে উইলকে বাঁচানোর জন্য। কিন্তু ঠিক সেই সময় তাদের কম্পাস আবার অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়। এতে বোঝা যায় যে ওয়্যার মেশিন আবার তাদের কাছে চলে এসেছে। মেশিনটি আবারও তাদের উপর আক্রমণ শুরু করে এবং একের পর এক হামলা চালাতে থাকে। এই আক্রমণের মধ্যে দড়িটাও ছিঁড়ে যায়, ফলে সবাই পানির মধ্যে পড়ে যায় এবং প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। ওয়্যার মেশিনও তাদের পিছু নিয়ে পানির ভেতরে চলে আসে এবং সেখান থেকেও আক্রমণ চালাতে থাকে। কিন্তু জ্যাক এবং তার সঙ্গীরা পানির নিচে ডুব দিয়ে তার আক্রমণ থেকে বেঁচে যায়। স্রোতের সাথে ভেসে তারা অনেক দূরে চলে যায়। অবশেষে তারা সবাই মিলে নদীর তীরে উঠে আসে। তখন তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই আক্রমণের কারণে তাদের আরেকজন সঙ্গী নাম্বার 23 মারা যায়। যাই হোক, নদীর স্রোতে ভেসে যাওয়ার কারণে তারা সেই বেসের অনেক কাছাকাছি চলে এসেছে। এরপর আবার সবাই মিলে উইলকে নিয়ে সামনে গিয়ে যায় এবং অবশেষে তারা মিলিটারি বেসে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে পুরো বেসটাই ধ্বংস হয়ে গেছে। আসলে সেই মেশিনটি আগেই সেখানে পৌঁছে গিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। বেসের প্রতিটি অফিসারকে সে নির্মমভাবে হত্যা করেছিল। তখন জ্যাক দূরে পাহাড়ের উপর ধোঁয়া এবং চারপাশে সবকিছু ভালো করে দেখে বুঝতে পারে যে এই মেশিনটি আসলে আকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে। সম্ভবত এটি কোনো পাহাড়ে আঘাত করে নিচে পড়েছিল, অর্থাৎ যে অ্যাস্ট্রয়েডটি আকাশ থেকে পৃথিবীর দিকে আসছিল সেটির ভেতরে ছিল এই মেশিনটি, আর সেটি ছিল এলিয়েনদের তৈরি ভয়ঙ্কর রোবোটিক ওয়্যার মেশিন। তখন সবাই এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারে। জ্যাক তখন বলে যে আমাদের এখান থেকে এই গাড়িটা নিয়ে বেস পর্যন্ত পৌঁছাতে হবে, যাতে সবাইকে দ্রুত এই ওয়্যার মেশিনের বিপদের কথা জানানো যায়। জ্যাকের কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারপর সবাই মিলে কাছেই পড়ে থাকা একটি মিলিটারি গাড়ি ঠিক করতে শুরু করে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতো। ঠিক তখন ওয়্যার মেশিনটি তাদের কাছাকাছি বোমা ছুড়তে শুরু করে। কম্পাসের অস্বাভাবিক আচরণ দেখে তারা বুঝে যায় যে ওয়্যার মেশিন এখানেও এসে গেছে। সেই সময় নাম্বার 15
বেসে পড়ে থাকা গুলিগুলো আনতে যায়, কিন্তু ওয়্যার মেশিন এসে তাকে আক্রমণ করে এবং সে গাড়িতে পৌঁছানোর আগেই তাকে মেরে ফেলে। তবে জ্যাক গুলিগুলো পেয়ে যায়। এরপর তারা গাড়িতে উঠে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে এবং গাড়ি থেকে গুলি চালিয়ে ওয়্যার মেশিনের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু তাদের আক্রমণ সেই মেশিনের উপর তেমন কোনো প্রভাব পড়ছিল না। অন্যদিকে ওয়্যার মেশিনের আক্রমণেও তাদের গাড়ির তেমন কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ গাড়িটি ছিল বোমা প্রতিরোধী। তখন ওয়্যার মেশিন তাদের গাড়ির সামনে অসংখ্য প্রজেক্টাইল লঞ্চার ছুটতে শুরু করে, যার ফলে সামনে যাওয়ার রাস্তা ধ্বংস হয়ে যায় এবং গাড়িটি সরাসরি নিজের খাতের দিকে যেতে শুরু করে। তবে তারা কোনোভাবে গাড়িটিকে সামলে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওয়্যার মেশিন তাদের সামনে এসে পড়ে। সে তাদের দিকে শক্তিশালী প্লাজমা লেজার ছুড়ে দেয়, যার ফলে গাড়িটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সবাই মিলে মেশিনটির উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কিন্তু ওয়্যার মেশিন একের পর এক তাদের সঙ্গীদের হত্যা করে যাচ্ছিল। এরপর সে একটি বড় আক্রমণ চালায়, যার ফলে গাড়ির টায়ার সহ পুরো গাড়িটাই ভেঙে যেতে থাকে। তখন জ্যাক পাশের পাহাড়ের মধ্যে গুলি চালিয়ে বড় বড় পাথরগুলো ওয়্যার মেশিনের উপর ফেলে দেয়, কিন্তু সেই সময় তাদের গাড়িটিও দুর্ঘটনার শিকার হয়। কয়েক ঘন্টা পরে জ্যাক জ্ঞান ফিরে পায়। তখন তার অবস্থা খুব খারাপ ছিল। সে গাড়ির কাছে গিয়ে দেখে তার সব সঙ্গীরাই মারা গেছে এবং সে মেশিনটিও পাথরের নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখন জ্যাক উইলকে খুঁজে পায়, যে এখনো বেঁচে ছিল। জ্যাক এটা দেখে খুব খুশি হয়, কিন্তু দূরে সে আরেকটি মেশিন দেখতে পায়, যা যেন মহাকাশের কোনো কিছুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, যার ফলে আমরা বুঝতে পারি এখানে একাধিক ওয়্যার মেশিন রয়েছে। তখন সে দেখতে পায় যে ওয়্যার মেশিনটি আবার তাদের দিকে এগিয়ে আসছে। তখন জ্যাক উইলকে নিয়ে সেখান থেকে এগিয়ে যায়। রাত হলে তারা জঙ্গলে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে উইলের জ্ঞান ফিরে আসে। তখন উইল বলে, আমি তোমাকে আগে থেকেই চিনতাম, তুমি টমের ভাই। মিলিটারিতে টম আমার সঙ্গেই ছিল, তার হাতেও তোমার মতো একই ট্যাটু ছিল। সে সবসময় বলতো যে সে তার ভাইয়ের সঙ্গে রেঞ্জার ট্রেনিং শেষ করবে। পরে একদিন জানতে পারি সে মারা গেছে। আমি তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি কথা বলতে চাওনি। তখন জ্যাক বলে, আমি ভেবেছিলাম তার স্বপ্নটা পূরণ করতে পারলে হয়তো আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। তখন উইল জ্যাককে বলে, তুমি নিজেকে অপরাধী ভেবো না, এতে তোমার কোনো দোষ নেই, আর তুমি তো এখনো হার মানোনি, তাই তুমি একজন সত্যিকারের রেঞ্জার। ঠিক তখনই তারা সামনে আবারও সেই ওয়্যার মেশিনকে দেখতে পায়। জ্যাক লক্ষ্য করে যে মেশিনটি গরম হয়ে গেলে তার শরীর থেকে গরম বাতাস বের করে দেয়। তখনই জ্যাকের মাথায় তাকে ধ্বংস করার একটি পরিকল্পনা আসে। এরপর জ্যাক উইলকে সেখানে রেখে সামনে এগিয়ে যায়। কিছুটা দূরে গিয়ে সে একটি কনস্ট্রাকশন সাইট দেখতে পায়। সেখানে গিয়ে সে একটি বড় জেসিবি মেশিন খুঁজে পায়। তাছাড়াও সেখানে ফ্লেয়ার গান এবং বিস্ফোরণের জন্য বোমাও ছিল। আশেপাশে পাথর ভাঙার মেশিনও ছিল, যা ব্যবহার করে হয়তো সে ওয়্যার মেশিনটি ধ্বংস করতে পারবে। এদিকে ওয়্যার মেশিনটি উইলের প্রায় কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই জ্যাক আকাশে একটি ফ্লেয়ার গান চালায়। এতে ওয়্যার মেশিন তার অবস্থান বুঝে ফেলে এবং সেখানে এসে চারপাশ স্ক্যান করতে শুরু করে। এইদিকে জ্যাক আগে থেকেই সেখানে কিছু বিস্ফোরক সেট করে রেখেছিল। ওয়্যার মেশিনটি সেখানে আসতেই জ্যাক সেখানে একটি বিস্ফোরণ ঘটায়, যার ফলে ওয়্যার মেশিন পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর জ্যাক জেসিবি দিয়ে মেশিনটিকে চেপে ধরে পাহাড়ের ঢালে আটকে দেয়। তারপর সে তার উপর ছোট ছোট পাথর ফেলতে শুরু করে। ওয়্যার মেশিন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু জ্যাক শক্ত করে তাকে আটকে রেখেছিল। কিছুক্ষণ পর মেশিনটি অতিরিক্ত গরম হয়ে গরম বাতাস বের করতে শুরু করে, আর জ্যাক এতক্ষণ এই সময়ের অপেক্ষায় ছিল। তখন সে সুযোগ বুঝে সে বাতাস বের হওয়ার পথের উপর পাথর ফেলতে থাকে। এর ফলে গরম বাতাস বের হওয়ার পথ বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত গরম হয়ে মেশিনটি ভেতর থেকে বিস্ফোরণ ঘটাতে শুরু করে। তখন জ্যাক জেসিবি থেকে লাফ দিয়ে দূরে চলে যায়। কিছুক্ষণ পর বিশাল এক বিস্ফোরণ হয় এবং ভয়ঙ্কর সংঘর্ষের পর অবশেষে সেই ওয়্যার মেশিনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। জ্যাক এতে খুশি হলেও ঠিক তখনই মেশিনটির ভেতরে থাকা প্রজেক্টার লঞ্চারগুলো বেরিয়ে এসে চারদিকে ছিটকে পড়ে, যেগুলো বিস্ফোরিত হয়ে পুরো এলাকা আবার ধ্বংস করে দিতে পারে। তাই জ্যাক দ্রুত সেখান থেকে দৌড়ে অনেকটা দূরে চলে আসে। এরপর সেখানে আরেকটি বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর জ্যাক উইলকে কাঁধে নিয়েই সামনে এগোতে থাকে। সকাল হতেই সে আকাশে কিছু হেলিকপ্টার দেখতে পায়। এরপর টরেস এবং ডেন দেখতে পায় যে জ্যাক উইলকে বাঁচিয়ে মিলিটারি বেসে নিয়ে এসেছে। জ্যাক উইলকে মেডিকেল টিমের কাছে দিয়ে দেয়। তখন সেখানে সবাই তাকে জীবিত দেখতে পেয়ে খুবই অবাক হয়ে যায়। এরপর ডেন তাকে জিজ্ঞেস করে, আর কেউ কি বেঁচে আছে? জ্যাক উত্তর দেয়, না, শুধু আমিই বেঁচে আছি। তখন ডেন বলে, আমরা বেস রক্ষা করতে গিয়েই আগেই অর্ধেক টিম হারিয়ে ফেলেছি, আর এমন হাজার হাজার রোবট পৃথিবীতে আক্রমণ করেছে। এদিকে খবরের মাধ্যমে জানা যায় নাসা একটি অ্যাস্ট্রয়েডে হামলা করে সেটিকে ধ্বংস করতে গিয়েছিল, কিন্তু সেটি ভাঙার পর অসংখ্য টুকরো হয়ে সেই টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পড়ে। পরে সেই টুকরোগুলোই
ওয়ার মেশিনের রূপ নিয়ে মানুষদের হত্যা করতে শুরু করে। এখন পৃথিবীর সব দেশ একসাথে মিলেই সেই মেশিনগুলোকে থামানোর চেষ্টা করছে। তখন মিলিটারি সার্জেন্ট ডেন জ্যাককে জিজ্ঞেস করে, যেখানে সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও সেই মেশিনগুলোকে থামানো যাচ্ছে না, সেখানে তুমি একা কোনো অস্ত্র ছাড়াই কিভাবে দুইটি মেশিনকে ধ্বংস করলে? তখন জ্যাক বলে, আপনি নিজেই বলেছিলেন যে প্রতিটা মেশিনেরই একটি সীমা থাকে। এই মেশিন গরম হয়ে গেলে তার উপর থেকেই যে গরম বাতাস বের হয়, যদি সেই পথ বন্ধ করে দেয়া যায় তাহলে মেশিনটি ভেতর থেকে উত্তপ্ত হয়ে নিজেই ধ্বংস হয়ে যায়। তখন ড্যান জ্যাককে বলে, তোমার এই তথ্য অনেক মানুষের জীবন বাঁচাবে। তখন টরেস এই তথ্যটি পৃথিবীর সব মিলিটারির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। এরপর ড্যান জ্যাকের খুব প্রশংসা করে এবং তাকে আনুষ্ঠানিকভাবে আর্মি রেঞ্জার ঘোষণা করে। কিছুক্ষণ পর টরেস সবাইকে নতুন মিশনের কথা জানায়। তাদের এখন পুরো আমেরিকা জুড়ে সাধারণ মানুষদেরকে বাঁচাতে হবে এবং সেই এলিয়েন মেশিনগুলোকে ধ্বংস করতে হবে। এরপর জ্যাক সবার সামনে একটি স্পিচ দেয়। সে বলে যে সবাই এখনো ভয় পেয়ে আছে এবং ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু কখনো ভাবা যাবে না যে এই শত্রুকে হারানো যাবে না, কারণ তাদের হারানো সম্ভব। আমাদের সাধারণ মানুষদের বাঁচাতে হবে এবং শত্রুদের ধ্বংস করতে হবে। জ্যাকের কথা শুনে সবাই নতুন করে সাহস পায় এবং খুশি হয়। এরপর জ্যাককে নিয়ে সব অফিসাররা নতুন মিশনে বেরিয়ে পড়ে। এখন জ্যাক তার ভাইয়ের মৃত্যুর শোক থেকেও অনেকটাই মুক্ত হয়ে গেছে। সে একটি হেলিকপ্টারে উঠে বসে। সবাই এখন নতুন করে লড়াই করার জন্য প্রস্তুত হয়। আর ঠিক এখানেই এই সিনেমাটি পরবর্তী পার্টের ইঙ্গিত দিয়ে শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে চাইলে সবাই কমেন্ট করুন। ধন্যবাদ।